নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন ম্যাগাজিন অনুষ্ঠান চতুর্থ পর্ব থেকে স্বাগত জানাচ্ছি পাপিয়া সুলতানা। আজকের বিষয় গ্রামীণ প্রতিবন্ধী ব্যক্তিরা অনলাইনে দ্বিগুণ ঝুঁকিতে। টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা হল আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডার ভিত্তিতে সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তির দ্বারা সংঘটিত হয়। এটি জেন্ডার ভিত্তিক, নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটে সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইসও হতে পারে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা আমাদেরকে শুনছেন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর মাধ্যমে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 01316744888 এই নম্বরে। আমি নাম্বারটি আবার বলছি 01316744888 এই নাম্বারে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনার মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটি পুনঃসম্প্রচার শুনতে পাবেন 29 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার বেলা 3:15। শ্রোতা, আমাদের আজকের পর্বের বিষয় গ্রামীণ প্রতিবন্ধী ব্যক্তিরা অনলাইনে দ্বিগুণ ঝুঁকিতে। চলুন শুরু করি আমাদের আজকের এই অনুষ্ঠানটি। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা GAC। প্রিয় দর্শক এবং শ্রোতা, বাংলাদেশে আজ প্রযুক্তির রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। প্রযুক্তির উন্নয়ন আর কোনো বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনায় অপরিহার্য একটি টেকসই অগ্রগতির ভিত্তি করে তুলেছে। কিন্তু এই প্রযুক্তি কি সবার জন্য সমান নিরাপদ, বিশেষ করে গ্রামীণ এলাকায় প্রতিবন্ধী নারী পুরুষদের জন্য? দুঃখজনক হলেও সত্য যে গ্রামীণ প্রতিবন্ধী নারী ও পুরুষ অনলাইনে নিরাপদ নয়, বরং অন্যান্যদের চেয়েও দ্বিগুণ ঝুঁকির সম্মুখীন। শ্রোতা, গ্রামীণ প্রতিবন্ধী নারী ও পুরুষ অনলাইনে দ্বিগুণ ঝুঁকিতে এ বিষয়ে আজ আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া, নোয়াখালী, এবং মেহরাব হোসেন তামিম, আলিম, দ্বিতীয় বর্ষ। তিনি একজন ভুক্তভোগী। চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে আসি। উপস্থাপনা করার জন্য আপনাকে আপনার পরিচয়। আমি মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া, নোয়াখালী। আমার দেশের বাড়ি, আমার জন্মস্থান হলো কুমিল্লা দেবিদ্বার। আমি নভেম্বরের 25 তারিখ থেকে উপজেলা সমাজসেবা অফিসারের দায়িত্বে নিয়োজিত আছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM-কে আমাদের আজকে আপনাদের অনুষ্ঠানে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে যিনি রয়েছেন সমাজসেবা অধিদপ্তরের সম্মানিত অফিসার জনাব সালাউদ্দিন স্যারকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM-কে এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকল দর্শক শ্রোতাদেরকে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদের সুন্দর উপস্থাপনের জন্য, আপনাদের পরিচয় দেওয়ার জন্য। শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। প্রথমে মেহরাব হোসেন তামিম, আলিম, দ্বিতীয় বর্ষ, আপনার কাছে জানতে চাই আপনি অনলাইনে সাধারণত কী ধরনের সমস্যা বা ঝুঁকির সম্মুখীন হয়ে থাকেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি সম্পর্কে আমাদের সমাজ কিন্তু অসচেতন বলা যায়। সেটা হতে পারে সমাজ, হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। এখন আজকের যে বিষয় সেটি হচ্ছে অনলাইনে একজন ভিজুয়াল
ইম্পেয়ারমেন্ট শিক্ষার্থী বা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছে? এটির উত্তরে যদি আমি বলতে হয়, আমি হচ্ছে ছেলে হওয়ার কারণে আমি হচ্ছে অত বেশি কোনো ধরনের নিরাপত্তা কিংবা সহিংসতায় আমি হচ্ছে ভুগছি না। যতটুকু আমি অনলাইন ছাড়া হচ্ছে শিক্ষাঙ্গনে হচ্ছে আমাদের হচ্ছে শিক্ষকদের দ্বারাই হচ্ছে যতটুকু হওয়ার যেটা হচ্ছে আশা করা যায় না, সেটি হচ্ছে ওদের কাছ থেকে আমি হচ্ছে ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি আরকি। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে এর ব্যতিক্রম। আমি হচ্ছে অনলাইনে হচ্ছে এটা করি না। এখন প্রশ্ন হচ্ছে, আমার পরিবর্তে হয়তো যদি অন্য কোনো হচ্ছে নারী হয়তো এটা হচ্ছে তার ক্ষেত্রে আশঙ্কা করা যায় যে ও হচ্ছে অনলাইনে নিরাপত্তাহীনতায় মানে ভোগে এ ধরনের। আহ, আচ্ছা, আপনি যখন অনলাইন ব্যবহার করেন, অনলাইনে আপনি যখন থাকেন, জি। তখন আপনি অনলাইনে কোনো পোস্ট করতে গিয়ে অবশ্যই। আমি পোস্ট করতে গিয়ে বলতে আমরা যারা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন, তারা হচ্ছে এই যে আমার পাশে যিনি রয়েছেন স্যার জি, হচ্ছে ভালোই জানেন। স্যার যেভাবে হচ্ছে আমাদেরকে নিয়ে কাজ করে, ওনারা জি, হচ্ছে মানে বলতে গেলে সচেতন। ওনারা হচ্ছে যেভাবে কাজ করে বাংলাদেশের আ এরকম কোনো মন্ত্রণালয় নাই যে আমাদেরকে নিয়ে এরকম ভাবে বা কাজ করে। একমাত্র সমাজসেবা অধিদপ্তরই ওনারা হচ্ছে রি দা হচ্ছে রাত-দিন হচ্ছে উপেক্ষা না করে ওনারা আমাদেরকে নিয়ে কাজ করে, আমাদেরকে নিয়ে ভাবে। তো যেটি প্রশ্ন ছিল যে আমি হচ্ছে আমরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছি, তারা হচ্ছে কিভাবে অনলাইন হচ্ছে প্ল্যাটফর্ম ইউজ করে বলতে গেলে। তো হচ্ছে যারা হচ্ছে ব্লাইন্ড, আমি ক্ষেত্রে তাদের কথা বলি। যারা ব্লাইন্ড তারা হচ্ছে এখন হচ্ছে অনেক প্রযুক্তি রয়েছে, যেমন অ্যাক্সেসিবিলিটি রয়েছে, টকব্যাক রয়েছে, স্ক্রিন রিডার রয়েছে। সেগুলো হচ্ছে বলা যায় যখন মোবাইল একজন ভিজুয়াল ইম্পায়ারমেন্ট শিক্ষার্থী বা একজন ভিজুয়াল ইম্পায়ারমেন্ট পারসন যখন হচ্ছে মোবাইল ফোন বা হচ্ছে প্রযুক্তি ইউজ করে, তখন হচ্ছে এই যে বললাম আমি স্ক্রিন রিডার হচ্ছে যেটা বললাম, সেটা হচ্ছে যখন ও মোবাইল হাতে নিবে তখন মোবাইল ও মানে স্কিপ করলে মোবাইলে ও তাকে বলে শোনাবে যে কি আছে সামনে কি হচ্ছে। সেক্ষেত্রে ডবল ট্যাপ করতে হয় আর কি। আচ্ছা, যারা হচ্ছে এটা হচ্ছে যারা কাদের জন্য প্রযোজ্য, যারা হচ্ছে ব্লাইন্ড তাদের জন্য আচ্ছা, প্রযোজ্য। তবে আমি এটা ইউজ করি না। এটা হচ্ছে যারা সম্পূর্ণরূপে ব্লাইন্ড। আচ্ছা, আমার ক্ষেত্রে কিন্তু ওটা একটু ভিন্নতা রয়েছে। তবে আমার হচ্ছে এক্সামের ক্ষেত্রে শ্রুতি লেখক প্রয়োজন আরকি। যেটা আচ্ছা, বাংলাদেশে তো হচ্ছে নীতিমালায় রয়েছে। যেমন হচ্ছে ২০২৫ সালে আমাদের হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটা নীতিমালা হচ্ছে প্রণয়ন করেছে। অভিন্ন নীতিমালা ২০১৩, ২০২৫ সালে। আচ্ছা, ২০১৩ তে আপনি যেটা বললেন ওটা জি, হচ্ছে ডিসেবিলিটি অধিকার ও সুরক্ষা আইন সুরক্ষা আইন, যেটা, হ্যাঁ, সেটা প্রণয়ন করেছে বাংলাদেশ সরকার। সরকার, এক্ষেত্রে হ্যাঁ, ওখানে কিন্তু ১২ ধরনের ডিসেবিলিটির কথা বলা আছে। আচ্ছা। ধন্যবাদ সম্মানিত আলোচক মেহরাব হোসেন তামিম, আপনি আপনার সমস্যার কথা বলেছেন। আমাদের সম্মানিত আলোচক রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া, নোয়াখালী। আপনার কাছে জানতে চাচ্ছি, তিনি মেহরাব হোসেন এতক্ষণ ধরে বলেছিলেন তিনি অনলাইনে কী ধরনের সমস্যা বা ঝুঁকির সম্মুখীন হয়ে থাকেন। আপনি যদি বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা অনলাইনে কেন দ্বিগুণ ঝুঁকিতে থাকেন, একজন নর্মাল মানুষ যেভাবে ঝুঁকিতে থাকেন তার চেয়েও বেশি একজন প্রতিবন্ধী নারী বা পুরুষ থাকেন, সেক্ষেত্রে আসলে আপনার কিছু বলার আছে? ধন্যবাদ। অনলাইনের বিষয়টা এই ডিজিটাল প্রযুক্তির যুগে আজকের দিনে এই অনলাইনে ঝুঁকি যেমন আছে, তাদের সুযোগও অনলাইনে অনেক বেড়ে গেছে। জি, বর্তমান সময়ে এখন সবার জন্য এইটা অত্যন্ত প্রযোজ্য। জি, তবে অন্যান্যদের ক্ষেত্রে এই ঝুঁকি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় দ্বিগুণ হয়, কারণ তাদের সামনে থেকে অনলাইন প্রবেশে বাধা আর ক্ষমতার সমতা দুটোই তাদের মধ্যে বাধা। জি, অনেক সময় দেখা যায় যে প্রতিবন্ধী ব্যক্তিদের ফোন বা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল করতে হয়, অন্যের সহযোগিতা নিতে হয়। অন্যের নিকট যখন যায় তখন তাদের গোপনীয়তা রক্ষা হয় না। জি, বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। অনেক নারীরা, বিশেষ করে নারীরা তাদের এই ইন্টারনেটে বা তাদের অনলাইন করতে গেলে তাদের অনেক গোপনীয় বিষয় উপস্থাপন করতে গেলে তারা সঠিকভাবে উপস্থাপন করতে পারে না। লজ্জায় হোক, ভয়ে হোক, সামাজিক এ সামাজিক দৃষ্টিকটু মনে করেই তারা তাদের আসল মূল বিষয়, তাদের যে গোপনীয় বিষয়গুলো উপস্থাপন করতে পারতেছে না। পারছে না, জি, আবার বিদ্যমান বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যেই সমস্ত অ্যাপস খোলা আছে, সেখানে দেখা যাচ্ছে বয়সের কারণ আছে, ভাষাগত বিষয় আছে, অন্যান্য ক্যাপশন প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী করে তোলার এখনও সম্পূর্ণ হয় নাই। জি, যার জন্যে ব্যক্তিদের যারা প্রতিবন্ধী, যে ডিজেবল যারা ব্যক্তি আছে, পুরুষের ক্ষেত্রে নারীদের একটু বেশি প্রতিবন্ধকতা হয়ে আসছে। এই ক্ষেত্রে আমরা সমাজসেবা অধিদপ্তর এই ক্ষেত্রে যথেষ্ট 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 ভূমিকা পালন করতেছে। আমরা জি, সমাজসেবা অফিস হাতিয়া মোটামুটি নারীদেরকে যতটুকু সম্ভব
জি সমাজের সর্বনিম্ন পর্যায়ে যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা, বিশেষ করে নারীরা বা মেয়ে অবিবাহিত মেয়েগুলো আছে, তাদের অনেক সমস্যা আছে। দেখা যাচ্ছে এই সমাজে অনেক এই তৃতীয় লিঙ্গের জি মেয়ে আছে, তাদের কিন্তু বলতে পারতেছে না লজ্জার কারণে, সামাজিক ইয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। জি প্রতিবন্ধকের কারণে তাদের এই কথা বলতে পারতেছেন। কিন্তু আমাদের তো, সে তো কিন্তু প্রকৃতপক্ষে সে একজন প্রতিবন্ধী এবং তার কিন্তু একটা অধিকার, জি কিন্তু তার এই অধিকারটা সে কিন্তু পাইতেছে না একমাত্র লজ্জা বা ভয়ের কারণে, বা সামাজিক অবক্ষয়ের কারণে, সামাজিক বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু আসলে এই অধিকারটা পাইতেছে না। জি বঞ্চিত হচ্ছে অধিকার থেকে বঞ্চিত জি হচ্ছে। তাই আমরা বিশেষ করে উপজেলা সমস্যা অফিস হাতিয়া নোয়াখালী আমরা যারা আছি, আমি বিশেষ করে ফিল্ড লেভেলে যারা এই সমস্ত বিষয়ে যারা, আমি বিশেষ করে এনজিওতে যারা চাকরি করে, যারা এনজিওর সাথে জড়িত, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে নারী কর্মীদের সাথে আমি এই বিষয়ে দু একজনের সাথে কথা বলছি যে সমাজের এই পর্যায়ে যে সমস্ত নারীরা বা যে সমস্ত মেয়েরা স্কুলে কিন্তু লেখাপড়া করে, কলেজেও লেখাপড়া করে, জি তাদের এই বিষয়গুলো আপনারা উপস্থাপন করেই আমাদেরকে যদি তথ্য দেওয়া যায়, তাহলে জি তাদেরকে আমরা ইনশাল্লাহ তাদের অধিকার সংরক্ষণ করার চেষ্টা করি। জি ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনার গুরুত্বপূর্ণ তথ্যবহুল উত্তরের জন্য। আমরা আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাচ্ছি। প্রতিবন্ধী নারী এবং পুরুষদের ক্ষেত্রে মানে কি ধরনের ঝুঁকি রয়েছে এবং তাদের মধ্যে ঝুঁকির ভিন্নতা কেন, কি ধরনের ভিন্নতা রয়েছে, মানে একজন পুরুষ এবং একজন নারী। জি ঠিক আছে, এই বিষয়টা হলো যে একজন পুরুষ প্রতিবন্ধী হলেও জি একটা পুরুষ সমাজে চলাফেরা করতে পারতেছে, জি সমাজের দশজনের সঙ্গে মিশতে পারতেছে। সমাজের একটা প্রতিবন্ধী ছেলেকে আগের তুলনায় এখন বর্তমান প্রেক্ষাপটে তারা কিন্তু সমাজের একটা অংশ। জি আমার বাস্তবিক পক্ষে আমি বিভিন্ন জায়গায় ট্যুরে গেলে দেখছি যে প্রতিবন্ধী ব্যক্তিটাও সাধারণ বাচ্চার সাথে খেলাধুলা করতেছে, কিন্তু প্রতিবন্ধী করতেছে। জি মেয়েটা কিন্তু ওখানে যাচ্ছে না, এবং প্রতিবন্ধী মেয়েটাকে বিশেষ করে তার পরিবার থেকে জি তাকে একটু আলাদা করিয়ে রাখা হয়। বিভিন্ন বিভিন্নভাবে তাকে আড়ালে রাখার চেষ্টাই করে প্রতিবন্ধী মেয়েটাকে, যার জন্যে এই ক্ষেত্রে পুরুষের তুলনায় প্রতিবন্ধী মেয়েদের এই ক্ষেত্রে একটু সুযোগ সুবিধা কম পাওয়ার সম্ভাবনাই বেশি। জি এখানে আসলে পরিবারও এই ক্ষেত্রে আগে আসতে হবে। সমাজের বিত্তবান যারা আছে, সমাজের যে সচেতন নাগরিক আছে, সমাজের যারা আছে, সমাজের বিত্তবান ব্যক্তি বা সমাজের নাগরিক, সচেতন নাগরিক যারা আছে, তারা এই ক্ষেত্রে আগে আসতে হবে। আগে আসলেই তাদের অধিকারটা তারা পাবে। জি অধিকারটা সম্মুখীন করা সম্ভব। জি ধন্যবাদ সম্মানিত আলোচক, অনেক সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। সম্ভব। জি অনেক গুরুত্বপূর্ণ উত্তর আপনি দিয়েছেন, অনেক তথ্যবহুল ছিল। আমি এবারে মেহরাব হোসেন তামিম, আলিম দ্বিতীয় বর্ষ, আপনার কাছে ফিরে যাচ্ছি। আপনার কাছে আমার জানার ছিল, যদি আপনি অনলাইনে বা কোনো রকমের সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দিয়ে বা কোনোভাবে আপনি কোনো সহিংসতার শিকার হন বা কোনো সমস্যা বা ঝামেলা শিকার হন, সেক্ষেত্রে আপনি কিভাবে সেই সমস্যা মোকাবেলা করেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছে বলতে গেলে অনলাইনে পোস্ট বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট বলেন, লেখালেখি বলেন, আমি হচ্ছে ওটা করতে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে। আচ্ছা আমি হচ্ছে নিজে হচ্ছে খাতা কলমে লিখতে আমি হচ্ছে মানে পারি না। কেন পারি না? সেটি হচ্ছে আমার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এর কারণে। জি কিন্তু আমি অনলাইনে লেখালেখি করতে পারি এবং হচ্ছে যেটা আপনাকে আমি পূর্বে বললাম যে হচ্ছে জি স্ক্রিন রিডার আছে, টকব্যাক আছে, ওটা ব্যবহার করে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট যারা তারা হচ্ছে টেকনোলজি আমরা হচ্ছে ব্যবহার করতে আমার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হই না। যদিও কোনো ক্ষেত্রে সেটিংস বলেন বা আদার্স অন্যান্য ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেমে পড়ি, তাহলে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে একজন সুস্থ সবল যারা হচ্ছে টেকনোলজি সম্পর্কে জানে, বুঝে, আমি আচ্ছা ওই ধরনের একজন ব্যক্তি থেকে আমার হচ্ছে সমস্যাটা হচ্ছে ইয়া করে নিই আরকি, জানার। মুক্ত করে নিই। জি। আচ্ছা ধন্যবাদ মেহরাব হোসেন তামিম, আপনার কাছে আমি আবারও ফিরে আসব। আমি এখন সম্মানিত আলোচক মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া নোয়াখালী, আপনার কাছে ফিরে যাচ্ছি। আমি জানতে চাচ্ছি মেহরাব হোসেন তামিম তার সমস্যা কিভাবে সম্মুখীন হন বা কিভাবে তিনি সেটা উতরিয়ে উঠেন, সে বিষয়ে তিনি বলেছেন। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি যদি বলেন আর কোনো উপায় কি আছে যেভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের অনলাইনে নিরাপদ রাখতে পারে?
তামিম যে কথা বলছে এর জি প্রেক্ষিতে এই উত্তরণ এই সমস্যাটা উত্তরণের জন্য বিভিন্ন বিভিন্ন পর্যায়ে আলোচনা করে যেতে পারে, বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন মোবাইল ফোন নির্ভর নানান প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। জি যে কোনো প্রযুক্তি বা অনলাইন সেবা ব্যবহারের আগে সে বিষয়ে জানা প্রয়োজন। কোনো অ্যাপস ব্যবহার করছেন ও কোন অ্যাপ বৈধ বা নিবন্ধিত কিনা এই বিষয়ে জানা থাকা অতি অতি জি প্রয়োজন। জি উন্মুক্ত স্থানের ওয়াইফাই বা উন্মুক্ত চার্জার পয়েন্টে ব্যবহার সতর্ক থাকতে হবে। যে কোনো জায়গায় মনে করেন যে এটা ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে গেলে মোবাইল সমস্যা হবে। ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যম, ব্যাংক অ্যাকাউন্ট, ইমেল শক্তিশালী পাসওয়ার্ড জি ব্যবহার করা উচিত, যেন এই পাসওয়ার্ডটা সচরাচর কেউ বুঝতে না পারে, এরকম একটা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। জি নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তে কৌতূহলবশত কিংবা নিজেদের ইচ্ছায়ও ক্যামেরাবন্দি না করা, মানে ইচ্ছাকৃত অবহেলা করে দুষ্টামি করেও ক্যামেরাবন্দি হওয়া যাবে না। জি অনলাইনে লোকেশন বা কোথাও কখন যাচ্ছি তা শেয়ার করা যাবে না। এই সমস্ত জিনিস থেকে একটু বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারোর সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। জি অপরিচিত বা অনলাইনের মাধ্যমে পরিচিত কারোর সাথে ব্যক্তিগত ছবি শেয়ার করা যাবে না। অনলাইনে ব্যক্তিগত তথ্য যেমন ফোন নম্বর, জন্ম তারিখ, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। কোনোভাবেই রাগ, অভিমান বা আবেগের বশে কাউকে নিয়ে বিরূপ কোনো কিছু লেখার বা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া থেকে দূরে থাকতে হবে। তথ্য বা পোস্ট শেয়ার করার আগে ভালো করে যাচাই বাছাই করতে হবে। জি তারপর অফিসিয়াল কাজে ব্যবহৃত ডিভাইসে একান্ত ব্যক্তিগত বা গোপনীয় কিছু না রাখা। জি ইনবক্সে যেহেতু তারা একটা অবস্থানে আছে, সেহেতু তারা এগুলো না করাই ভালো। কোনো কারণে তথ্য চুরি, উত্ত্যক্ত বা ব্ল্যাকমেলের ঘটনা ঘটলে আইনের সহায়তা নেওয়া প্রয়োজন। এই আইনের সহায়তা করার ক্ষেত্রে আপনারা বিশেষ করে এসব বিষয়ে যারা সাইবার সাপোর্ট ফর উইমেন জি সাইবার সাপোর্ট ফর উইমেন আছে, ওই একটা সংস্থা আছে, ওইটা আছে। তারপরে আপনার থানা আছে, আমাদের পুলিশ আছে। আমরা সরকারি অফিসগুলো তার জন্যে জি যে কোনো যে কোনো মুহূর্তে আমাদের কাছে তথ্য আসলে এটার বিরুদ্ধে প্রশাসনিক বা আইনগত অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেওয়া আমাদের যায়। আছে, নেওয়া একটু যায়। উপজেলা প্রশাসন না সমাজসেবা উপজেলা অধিদপ্তর প্রশাসন থেকে নেওয়া যাবে। প্রশাসন থেকে। জি প্রশাসন থেকে নেওয়া যাবে। জি ধন্যবাদ সম্মানিত আলোচক, অনেক গুরুত্বপূর্ণ উত্তর আপনি দিয়েছেন। আমরা আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাচ্ছি, যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার হন, তাহলে তিনি কোথায় সহায়তা পেতে পারেন? এটা বিশেষ করে আসলে এই যে কথাটা বলছি আমি জি যে কথা বলছি ওইটাই জি সাইবার সাপোর্ট ফর উইমেন। যে কোনো ক্ষেত্রে জি ওদের সাথে যোগাযোগ করতে হবে, উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে। উপজেলা প্রশাসন আইনের সর্বোত্তম সাপোর্ট দেওয়া যাবে, সাপোর্ট দিয়ে সর্বোচ্চ। যাবে। যে জি কোনো পর্যায়ে যে কোনো প্রতিবন্ধী পুরুষ, মহিলা, যেই হোক, যেই হোক। প্রতিবন্ধী জি ব্যক্তি হলেই তার ক্ষেত্রে আমাদের তাদের অধিকারই দেওয়া আছে। জি তাদের অধিকারে আছে, প্রতিবন্ধী অধিকারে আছে। তারা কি আইনগত সহায়তা পাবে, এবং আইনগত সহায়তা উপজেলা থেকেও পাবে, থানা থেকেও পাবে, জি কোর্ট থেকেও পাবে। যে কোনো জায়গায়, সব জায়গায় তারা এই সাপোর্টটা পেয়ে যাবে, কোনো সমস্যা। সাপোর্ট ফর উইমেনের যে নাম্বারটা, যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের যে কোনো সমস্যার জন্য, জি যে কোনো স্যার, অনলাইনে যদি কেউ সহিংসতার শিকার হয়, সেক্ষেত্রে প্রতিবন্ধী হোক বা যে কোনো নারী পুরুষ হোক, যে কোনো এই নাম্বারে এই নাম্বারে এই তথ্য দিলেই সাথে সাথে, এবং সহযোগিতা। এই নাম্বারে তথ্য দিলেই 100% সহায়তা পাওয়া যাবে। নাম্বারটা হলো 01320000088। জি প্রিয় দর্শক, আমি এই নাম্বারটি আবারও বলছি, 013200000888। আপনারা অবশ্যই এই নাম্বারে কল করলে সহযোগিতা পেতে পারেন। যদি কেউ কোনো কারণে অনলাইনে কোনো রকমের সহিংসতার শিকার হন, সেক্ষেত্রে নারী, পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তি যেই হোক না কেন। সম্মানিত আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2 থেকে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি, নিরাপদ জীবন। আপনাদের সাথে আছি আমি পাপিয়া সুলতানা, এবং আমাদের সঙ্গে আছেন দুজন সম্মানিত আলোচক। আমি আপনাদেরকে আগেও পরিচয় করিয়ে দিয়েছি, তবু আরেকবার বলছি। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া নোয়াখালী, এবং মেহরাব হোসেন তামিম, আলিম, দ্বিতীয় বর্ষ।
তিনি একজন ভুক্তভোগী। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন অবশ্যই, এবং আপনারা চাইলে আমাদেরকে ফোন বা SMS ও করতে পারেন 01316744888 এই নাম্বারে আপনার যে কোনো প্রশ্ন, আমাদের সম্মানিত আলোচক রয়েছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত আলোচক, আপনার কাছে জানতে চাচ্ছি, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রযুক্তির ব্যবহার সহজ ও নিরাপদ করতে যে বিষয়গুলো উল্লেখ করলেন সেগুলো নিশ্চিত করতে কোন কোন অংশীজনদের, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার করণীয় কি সে সম্পর্কে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রযুক্তির ব্যবহার সহজ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করা আজকের ডিজিটাল সমাজে অত্যন্ত জরুরি। সঠিক উদ্যোগ নিলে প্রযুক্তি তাদের জন্য সীমাবদ্ধতা নয়, বরং ক্ষমতায়নের মাধ্যমে হতে পারে। জি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা হেল্পলাইন এবং সাপোর্ট সিস্টেম চালু করা, জি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ICT প্রশিক্ষণ, পরিবার ও কেয়ার বিভাগের জন্য ডিজিটাল সচেতনতা সৃষ্টি এবং প্রযুক্তি ব্যবহারে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা, এবং সমাজের সর্বস্তরের জনগণ এই ক্ষেত্রে সচেতন হওয়া, তাদেরকে সমাজের নিজস্ব স্রোত দ্বারায় ফিরিয়ে আনা, তাদেরকে সমাজের বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তাদেরকে এই প্রতিবন্ধী ব্যক্তিদের এই প্রযুক্তিগত ব্যবহার এই ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের তাদেরকে সুষ্ঠু দ্বারা ফিরিয়ে আনা সম্ভব। জি ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। আমাদের একজন শ্রোতা জানতে চেয়েছেন, তিনি SMS করেছেন শিমুল কালিচর থেকে। তিনি জানতে চেয়েছেন, প্রতিবন্ধী নারী ও পুরুষের অনলাইন নিরাপত্তায় আপনার প্রতিষ্ঠান কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠান আছে, আমাদের উপজেলা সমস্যা অফিসার, তাদের যে কোনো সমস্যা আমরা যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসবে, এটা প্রশাসনিকভাবে আইনগতভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, আইনগতভাবে সব দিক থেকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত শ্রোতা বা দর্শক যিনি আমাদেরকে প্রশ্নটি করেছেন, নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন। অনেক ধন্যবাদ আমাদেরকে SMS করার জন্য। দর্শক, আজ আমাদের আলোচনা থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রযুক্তি ব্যবহারের আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার কথা বলা হলেও প্রযুক্তিতে তাদের অভিগম্যতা ও নিরাপত্তার বিষয়টি খুবই কমই বিবেচনায় নেওয়া হচ্ছে। অথচ বর্তমান সময়ে প্রযুক্তিতে অভিগম্যতা এবং অনলাইনে নিরাপদ থাকা শুধু একটা সুবিধার বিষয় নয়, এটি সরাসরি ব্যক্তির অধিকার, অংশগ্রহণ এবং মর্যাদার সঙ্গে যুক্ত। তাই ডিজিটাল জগৎ তখনই সত্যিকার অর্থে নিরাপদ হবে যখন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আমরা কুইজে চলে যাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের কুইজ হচ্ছে, গ্রামীণ প্রতিবন্ধী ব্যক্তিরা অনলাইনে কেন দ্বিগুণ ঝুঁকিতে থাকেন? অপশন এ, তারা ইচ্ছাকৃতভাবে অনলাইনে বেশি সময় কাটান। অপশন খ, তাদের প্রযুক্তি ব্যবহারের আগ্রহ কম থাকে। অপশন গ, প্রতিবন্ধিতাজনিত সীমাবদ্ধতা এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল বৈষম্য একসাথে কাজ করে। অপশন ঘ, গ্রামীণ এলাকায় ইন্টারনেটের গতি ধীর থাকে। প্রিয় শ্রোতা এবং দর্শক, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01316744888 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি, 01316744888 এই নাম্বারে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন আমাদের নম্বরে SMS করে বা হোয়াটসঅ্যাপে। অনুষ্ঠানটি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। রেডিও সাগরদ্বীপের এই আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি। এই আয়োজন উত্তর ভবিষ্যতে এটা চালিয়ে যাবেন, এবং এই ক্ষেত্রেও যদি আমাদের কোনো সহায়তা দরকার হয়, আমাদের উপজেলা প্রশাসনের কোনো সহায়তা দরকার হয়, আমরা করে যাবো ইনশাল্লাহ। জি ধন্যবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM কে তাই এই ধরনের একটি সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য।
সেক্ষেত্রে হচ্ছে আমি যদি এক্ষেত্রে পূর্বের একটি প্রশ্ন যদি এখানে উল্লেখ করতে চাই, পারবো? হ্যাঁ। জি, আমাদের স্যার যেটা বললেন যে কোনো হচ্ছে ডিসেবল পার্সন যদি কোনো ধরনের সহিংসতার শিকার হয় প্রযুক্তিগত কারণে, সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন 2013-তে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো শিক্ষার্থী, কোনো ডিসএবিলিটি হচ্ছে পার্সন যদি শিক্ষাঙ্গন বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো ক্ষেত্রে ডিসক্রিমিনেশন তথা বৈষম্যের শিকার হলে কিন্তু হচ্ছে অভিযোগের ভিত্তিতে এটা কিন্তু প্রশাসন এক্ষেত্রে কিন্তু কঠিন অবস্থান গ্রহণ করবে। সেটা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, হতে পারে সোশ্যাল মিডিয়া, হতে পারে সামাজিক, হতে পারে পরিবার, হতে পারে যে কোনো ক্ষেত্রে। জি, যেহেতু স্যার মানে আমাদের সম্মানিত আলোচক এই কথাটি বলেছেন, আমরা অবশ্যই আশ্বস্ত যে আমরা এই সহযোগিতা পাবো এবং আমাদের শ্রোতা এবং দর্শক যারা এই মুহূর্তে শুনছেন বা দেখছেন তারা এই উপকারটা আশা করি পাবে। অবশ্যই এক্ষেত্রে তো সচেতনতার প্রয়োজন আছে। যেমন আমি হচ্ছে আমার কথা যদি একটু শেয়ার করি, আমি হচ্ছে যেহেতু গ্রামীণ অঞ্চলে বাস করি, আমি হচ্ছে আমার একটু ভালো আছে এই সম্পর্কে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষকই হচ্ছে এই সম্পর্কে অসচেতন। যেমন আমাদের স্ক্রাইব, শ্রুতি লেখক, এটা আমাকে কিন্তু আমার হচ্ছে আমার এখন নির্বাচনী পরীক্ষা চলে, আমার 5 দিন অংশগ্রহণ করতে দেয়নি। যে ও ফেসবুকে পোস্ট করে ওর নিজের পরীক্ষা, কেন? আরে ভাই, ফেসবুকে পোস্ট করে তো ওরা তো হচ্ছে প্রযুক্তি দিয়ে ব্যবহার করে পোস্ট করে। এখন আমার হচ্ছে আমি তো এসএসসি পরীক্ষা শ্রুতি লেখকের মাধ্যমে দিয়েছি, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে পরীক্ষা দিতে দিবেন না কেন? তো পরবর্তীতে আমি হচ্ছে উপজেলা পর্যন্ত আসতাম, তো পরবর্তীতে আমার একজন শিক্ষক প্রাথমিকের উনি গিয়ে হচ্ছে এটা সমাধান করে দিয়ে আসে, কারণ অধিকাংশ শিক্ষকই এই সম্পর্কে অসচেতন। বা ওনারা জানেন না বিষয়টি। লেখক যেটা হচ্ছে আগে ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত, সেটি ছিল একক হচ্ছে নীতিমালা। ওটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো ভাবে নিত। এখন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটা নীতিমালা প্রণয়ন করেছে, সেটা হচ্ছে সকল ক্ষেত্রে সমন্বিত নীতিমালা, যেটা হচ্ছে সকল শ্রেণী পরীক্ষা, পাবলিক পরীক্ষা বলেন, যাই ক্ষেত্রে শ্রুতি লেখা, অর্থাৎ আমি যে ক্লাসে পড়ি তার সে এক শ্রেণীর নিচের একজন শিক্ষার্থী নিতে হবে। তবে এক্ষেত্রে কিছু প্রসেস থাকে, অ্যাপ্লিকেশন লিখে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলে ওনারা হচ্ছে পারমিশন দিয়ে দেয়। জি, স্যার এই সম্পর্কে ভালোই বলতে পারবে, যে স্যার হচ্ছে আমাদেরকে নিয়ে কাজ করে। তো আমি এটা বলার এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে যাতে সচেতনতা বাড়ে, স্যারদের মধ্যে যাতে শিক্ষকদের থেকে যদি কোনো ধরনের ডিসক্রিমিনেশনের শিকার হয়, এক্ষেত্রে আইন আছে, অবশ্যই আপনারা আইনের শরণাপন্ন হবেন। অবশ্যই যেখানে অসচেতন আছে সেখানে, আমি যেখানে আছি ওইখানে সচেতন শিক্ষকও আছে। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী মেহরাব হোসেন তামিম এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছেন, আমাদের সম্মানিত অতিথি জনাব সালাউদ্দিন শিকদার, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া নোয়াখালী, উনি শুনেছেন বিষয়টি। আমরা আশা করছি যে মাসিক সমন্বয় সভায় শিক্ষকগণ যখন উপস্থিত থাকেন উনি বিষয়টি তুলে ধরবেন এবং যে মানে যাতে সচেতনতাটা বাড়ে, টিচাররা যাতে, শিক্ষকগণ যাতে এই বিষয়টাতে আরো বেশি সচেতন হয়। একটু উল্লেখ করি, আমার যে পারমিশনের জন্য যে আমি হচ্ছে আসছি এসএসসি পরীক্ষার সময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুধুমাত্র বিষয় দেখছে, বিষয় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর দাখিল পরীক্ষা চলাকালীন সময় একজন শ্রুতি সহযোগী প্রদানের আবেদন, উনি বিষয় দেখে পারমিশন দিয়ে দিয়েছে, কারণ উনি সচেতন ছিল বিধায় উনি আমাকে কিছু হচ্ছে করেনি, উনি হচ্ছে পারমিশন দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আবার হচ্ছে আমার হচ্ছে ক্যানাডা একদিন হচ্ছে মৎস্য অফিসার, যেদিন ম্যাথ পরীক্ষা ওদিন অফিসার গেছে, স্যার বলে যে এখানে হচ্ছে আমরা দুজন একসাথে কেন? আমি বলছি স্যার আমি ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ও আমার স্ক্রাইব, স্যার চলে গেছে, কারণ স্যারের মধ্যে সঠিক শিক্ষা আছে, সচেতন। জি, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু রেডিও সাগরদ্বীপ। জি, তামিম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্যার বিষয়টি মানে আমাদের যে সম্মানিত আলোচক রয়েছেন তিনি বিষয়টা জেনেছেন, ওনাদের অনেক সুযোগ রয়েছেন, যেহেতু মাসিক সমন্বয় সভা হয় সেখানে আশা করছি আমাদের সম্মানিত আলোচক টিচারদের উদ্দেশ্যে বা শিক্ষকগণ যারা রয়েছেন তাদেরকে এ বিষয়ে সচেতন করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন আমাদের অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBB অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা, সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে GFA কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা GAC। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল।